21 শতকের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রকল্প বুলেট ট্রেন বাস্তবায়নের পথে, আর এই উন্নয়ন দেখে নীরবে পড়ছেন পতিত প্রধানমন্ত্রী হাসিনা আর তার মিত্র মোদি। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে বাংলাদেশের বড় ক্ষতি হবে, এমনটা ভেবে খুশি হওয়া ভারতীয়দের জন্য দুঃসংবাদ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভারতীয় মিডিয়া। তৃণমূল কংগ্রেস সমর্থক সংবাদ প্রতিদিন কিংবা কংগ্রেস সমর্থক আনন্দবাজার পত্রিকা প্রত্যেকেই প্রতিদিন হাসিনা বিরোধী সংবাদ প্রকাশ করছে। মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। একটা কথা মনে রাখা দরকার, জনগণ যেভাবে ভাবে, জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে, সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না। ফলে সরকার যে স্টেপটা নিয়েছে এটা কি খুব এক্সট্রিম কিছু হলো, যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না, নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে, সেটা নিয়ে আলাপ করা দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। একের পর এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদীর সকল চাল ব্যর্থ করে নতুন পথে হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য মোদীর সকল অপপ্রচেষ্টা এখন মুখ থুবড়ে পড়ছে। যে বাংলাদেশকে মোদী একটি দুর্বল প্রতিবেশী দেশ ভেবেছিল, আজ সেই বাংলাদেশের কারিগরের ফেলে রাখা জালে একের পর এক আটকে যাচ্ছে মোদীর চাল। খেলা এবার শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস মোদীকেই ফিরিয়ে দিলেন মোদীর কথা। এ যেন ইটের বদলে পাটকেল। সম্প্রতি বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়। এই সুবিধা ব্যবহার করে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, কিন্তু হঠাৎই এই সুবিধা বাতিল করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, কিন্তু মোটেও সেটি হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণের পণ্য ভারত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যায়, তুলনা করতে গেলে তা খুবই কম। এতে করে বোঝাই যায় ভারত কেন এই পদক্ষেপ নিয়েছে। ভারত সরকারের ধারণা ছিল এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে চাপে পড়বে বাংলাদেশ, কিন্তু হিতে বিপরীত। এবারও বাংলাদেশ দাবার কোর্টে মোদীর চালকে কোট আউট করল। বুদ্ধিদীপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস চুপচাপ, কোনো প্রতিক্রিয়া নেই। এ যেন শিকার ঘায়েল করার ঠিক আগ মুহূর্তের নিরাপত্তা। দুপা পিছিয়ে সামনের দিকে থাবা। এবার জবাব দেবার পালা। বিশ্ব খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিলেন বাংলাদেশ আর মাথা নোয়াবার জায়গায় নেই। এখন আর কাউকে পূজা নয়, বরং প্রতিনিধিত্বের দিন। আর তাই তো ভারত থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণে সুতা আমদানি হতো, আর এই সুতা রপ্তানি করে ভারত বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার আয় করত। কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে গেল। এ নিয়ে বাংলাদেশের জবাবও ছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো। এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় ভারত। আর সেই ভিসা বন্ধ করে দেওয়ার পর থেকেই কলকাতার ব্যবসায়ীদের মরণ দশা। বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার হোটেল মোটেল এখন বন্ধ প্রায়। এদিকে বাংলাদেশি রোগী কমে যাওয়ায় দিল্লি, চেন্নাই এবং পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো এখন শূন্য প্রায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপের ফলে বাংলাদেশ পেয়েছে দ্বিমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা হবেন লাভবান, ডলার বহির্প্রবাহ হ্রাস পাবে। আর অন্যটি হল ভারতের একটি অর্থনৈতিক নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে, যার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্যের পুরোটাই নির্ভর করে বাংলাদেশের উপর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদীর বিরুদ্ধে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নির্ভরতা কমিয়ে নতুন দিগন্তের খোঁজে আইসিইপির জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের
15টি দেশ রয়েছে যারা বিশ্ব অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগে চীনের নীরব উৎসাহ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। 21 শতকের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রকল্প বুলেট ট্রেন বাস্তবায়নের পথে। আর এই উন্নয়ন দেখে নীরবে পড়ছেন পতিত প্রধানমন্ত্রী হাসিনা আর তার মিত্র মোদী। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হয়ে কেন তিনি নিজ দেশের উন্নয়ন মেনে নিতে পারছেন না, আর কেনই বা তিনি 7 বছরেও এই প্রকল্প বাস্তবায়ন হতে দেন? সময়টা 2017। চীনা কর্মকর্তাদের আনাগোনা বেড়ে যায় বাংলাদেশে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে ছিল কিছু নথি। একটা প্রকল্প বাস্তবায়নের জন্য তারা পাড়ি দিয়েছিল এতদূর। প্রকল্প চীনের প্রস্তাব ঢাকাকে চট্টগ্রামের সঙ্গে 55 মিনিটে যুক্ত করার। প্রকল্প বুলেট ট্রেন, নকশা, বাজেট সব ছিল প্রস্তুত, শুধু দরকার ছিল একজন প্রধানমন্ত্রীর সই। কিন্তু সেই সই আর কোনোদিন এলো না, কারণ হাসিনা তখন কেবল প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন ভারতের বর্ডার ম্যানেজার। তার কলম থেমে যেত দিল্লি থেকে আসা এক ফোন কলে। ফোনের ওপাশে থেকে আসতো সতর্কবাণী, চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না, নরেন্দ্র মোদীর অসুবিধা আছে। হাসিনাও ক্ষমতার মায়ায় হুকুম পালন করত দিল্লির। এরপর অনেক বছর কেটে যায়, ঢাকার রেল করিডোরে পড়ে থাকে চীনের ধূলিসাৎ সেই নথিগুলো। ততদিনে রেল কর্মকর্তারাও বুঝে গিয়েছেন উন্নয়ন চাইলে চীন ছাড়া গতি নেই। হঠাৎ সময় ঘুরে দাঁড়ায় 2024 সালের 5ই আগস্ট। পতন ঘটে স্বৈরাচারের, ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় হাসিনা। কিন্তু কোথায়? সেই মোদীর দেশেই। আর সেই দিনই বাংলাদেশের মানুষ রচনা করে ইতিহাস। উঠে আসেন এক নতুন নেতা, রাজনীতির বাইরের একজন, ডক্টর ইউনূস। তিনি খুলে পড়েন পুরনো সব নথি, এরপর খুলে দেন আটকে থাকা স্বপ্নের কপাট। চীনের কর্মকর্তারা আবার আসেন ঢাকায়, তবে এবার আর তাদের চায়ের কাপ হাতে অপেক্ষা করতে হয় না। দ্রুত গড়ে ওঠে প্রকল্প অফিস। শুরু হয় প্রকল্প ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে পৌঁছাতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। তবে যদি বুলেট ট্রেনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এই যাত্রা মাত্র 55 মিনিটে সম্পন্ন করা সম্ভব হবে। এই ট্রেন ঘন্টায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলবে নতুন বাংলাদেশকে সঙ্গে নিয়ে। 6টি মেগা স্টেশন ঘিরে তৈরি হবে নতুন শিল্পাঞ্চল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, পর্যটন ও জনজীবন যোগাযোগে আসবে অভাবনীয় পরিবর্তন। আর এসব কিছু জানতে পেরে মোদীর বুকের ভেতর জ্বলছে তুষের আগুন। দিল্লির চোখ যেদিকে যাচ্ছে সেদিকে এখন তাদের জন্য মরুভূমি। আর তাদের বহুদিনের মিত্র হাসিনা কলকাতার অন্ধকার এক ঘরে পুরনো খবরের কাটিং হলুদ হয়ে যাওয়া ফাইল আর নিঃসঙ্গতা নিয়ে বসে আছেন। তার সামনেই দুটি ছবি। একটিতে ডক্টর ইউনূস হাসছেন কোনো এক রেল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে, আরেকটিতে নীরব এক স্বৈরাচার যে ভেঙে দিতে চেয়েছিল দেশের মেরুদণ্ড। তাই এই গল্প শুধু রেল লাইনের নয়, এটা এক দেশের মেরুদণ্ড ফিরে পাওয়ার গল্প। আর এবার সত্যিই বাংলাদেশ ছুটে চলবে ঘন্টায় 300 কিলোমিটার বেগে। পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। গোটা বিষয়ের দিকে নজর রাখছে ভারত। ইতিহাসকে জীবিত রাখার দিন শেষ। ইতিহাসকে মীমাংসার মাধ্যমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সম্পদের ভাগ ও ক্ষতিপূরণ নিয়ে ঐক্যমত হয়েছে দুই বন্ধু দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। এই উপমহাদেশে ভারতীয় আধিপত্য এবং দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এক সময়ের দুই ভাই। নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে পাকিস্তানের। তবে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মাঝে গলার কাটা হয়ে আছে 1971 সালের অমীমাংসিত অধ্যায়। এবার বাংলাদেশের সাথে অমীমাংসিত সেই কালো অধ্যায়ের মীমাংসা করতে চায় পাকিস্তান। অতীতের কালো অধ্যায়ের মীমাংসা করে নতুন বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্বের এক নয়া ভিত্তি স্থাপন করতে চলেছে, যা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। এতদিন যে কারণকে দেখিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি করে রেখেছিল ভারত, এবার তা মুছে যেতে চলেছে। পাকিস্তান শুধু ক্ষমাই চাইবে না, বরং স্বাধীনতার আগে বাংলাদেশের সাথে করা প্রতিটি অন্যায় এবং অবিচারের ক্ষতিপূরণ দিবে। পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বিশাল প্ল্যান করেছিল বাংলাদেশ, সঙ্গে নিয়েছিল চীনকেও। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে এবার বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কি মধুর সম্পর্ক চটকে গেল? কারণ পাকিস্তানের থেকে 53,000 কোটির ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। ভাবতে পারছেন? পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পরে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন জানান, আলোচনা হয়েছে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়। পাকিস্তানকে দিতে হবে 53,000 কোটি টাকা। একই সঙ্গে 1971 সালে গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে। এই পুরো বিষয় নিয়ে নতুন করে এবার কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে। পাকিস্তান কি বাংলাদেশের এই দাবি মেনে নেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ যেভাবে 53,000 কোটি টাকা চাইলো, তাতে রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে এই টাকা কি আদৌ দিতে পারবে পাকিস্তান? মানে দিতে চাইবে? একটি হিসাব অনুযায়ী ক্ষতিপূরণের অঙ্কটা হলো $400 কোটি। অপর একটি হিসাব অনুযায়ী আবার পাকিস্তানের থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অঙ্কটা $432 কোটি, যে অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় প্রায় 53,000 কোটি টাকা।
ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ 37,000 কোটি টাকার মতো। এবার আপনাদের জানাবো পাকিস্তানকে কোন কোন শর্ত দিল বাংলাদেশ। বিদেশ সচিব জসিম উদ্দিন জানিয়েছেন, শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। তবে 1971 সালে গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক আদৌ ভালো কি থাকবে, সেটাই প্রশ্ন। পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ তিনি কি বলছেন শোনাব আপনাদের। What did you buy? Specially. How was the discussion? Food was excellent. How about the food and the discussion? Very nice, thank you. What did you buy? Specially. How was the discussion? Food was excellent. How about the food and the discussion? Very nice, thank you. এখন প্রশ্ন হলো যে পাকিস্তানকে নিজের ইশারায় নাচাতে চাইছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব জানিয়েছেন, সেই অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলি দ্রুত সমাধানের মাধ্যমে কল্যাণমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে। একদিকে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে, সেখানে এই পরিস্থিতিতে টাকা চাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে কি তাহলে কূটনৈতিক জল্পনা বেড়ে গেল? গোটা বিষয়ের দিকে নজর রাখছে ভারত। ভারতকে সুবিধা দিতে 1971 সালকে জীবিত করে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকার, যেখানে আমেরিকা এবং জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পরও আজ ঘনিষ্ঠ বন্ধু, সেই জায়গায় বাংলাদেশ এবং পাকিস্তান এখনো মীমাংসা করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ক্ষমা চেয়েছে এবং আমেরিকাকে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে। আজ এই দুই দেশ শুধু ঘনিষ্ঠ বন্ধুই নয়, বরং পৃথিবীর দুই পরাশক্তি। বাংলাদেশে চালানো গণহত্যা এবং বাংলাদেশের সম্পদের লুটপাটের ক্ষতিপূরণ দিয়ে বন্ধুত্বের এক মজবুত ভিত্তি স্থাপনের সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। বাংলাদেশ ও পাকিস্তানের বৈঠক দেখে হিংসায় জ্বলে যাচ্ছে দাদারা। বিগত 54 বছরের ষড়যন্ত্রের ইতি ঘটাতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এখন সময়ের দাবি। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। অন্তর্বর্তী সরকার ভারতের প্রশ্নে একটা দুর্দান্ত কার্ড খেলেছে। এই কার্ডটা খেলা নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের দেশের বিভিন্ন মানুষজন বলছিলেন যে এটা করা উচিত সরকারের। একটা কথা মনে রাখা দরকার, জনগণ যেভাবে ভাবে, জনগণ যতটা এক্সট্রিমিস্ট আচরণ করে, সবকিছু সরকারের জন্য করে ওঠা সহজ হয় না। ফলে সরকার যে স্টেপটা নিয়েছে, এটা কি খুব এক্সট্রিম কিছু হলো যে এটা আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে আরো ধ্বংস করে দেবে এবং আমাদের জন্য যেটা ভালো কিছু হবে না, নাকি এই পদক্ষেপটা আদতে আমাদের জন্য ভালো হচ্ছে, সেটা নিয়ে আলাপ করা দরকার। আমি প্রায় একটা কথা বলি যে জনগণ যেভাবে চায় একটা সরকার হুবহু সেভাবে রেসপন্ড করতে পারে না। জনগণ জনগণের মতো করে করবে, সরকার তার মতো করে করবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কনসার্ন জানিয়েছে। দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি, আমাদের জনপরিসরে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এই আলাপ ভুরি ভুরি হয়েছে যে ভারত লিস্ট কোনো রাইট রাখে কিনা যে তার নিজের দেশের সংখ্যালঘু, সব সংখ্যালঘু, শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান এবং যারা টেকনিক্যালি হিন্দু, সেই রকম মানুষ, দলিতদের উপরে যে নিপীড়ন চালায়, সেই ভারত আবার আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে। এই আলাপ আমরা করেছি। যাই হোক, প্রেস সচিব গতকাল দুর্দান্তভাবে কিছু মন্তব্য করেছেন, আমি এগুলো একটু পড়তে চাই। এখানে অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি অবস্থান তুলে ধরেছেন। ভারতের মুর্শিদাবাদে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ইনফ্যাক্ট এটা চেষ্টা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার ঘটনার নিন্দা জানায়। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। একদম ক্লিয়ারলি বলেছেন এটা দরকার ছিল। এটার জবাব আবার ভারত দিয়েছে। সেখানে বেশ কঠোরভাবেই আমি বলবো, তাদের ভাষা সফট ছিল না, বেশ কঠোর ভাষায় তারা যে স্টেটমেন্ট দিয়েছে তাদের ফেসবুক পেজে আমি পেলাম। সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের ওপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন হচ্ছে সেটার প্যারালাল টানার জন্য এটা করছে অর্থহীনভাবে, এবং বলছে যে এখানে এসব না করে বরং বাংলাদেশ তার চেষ্টা করা উচিত তার মাইনরিটিদের রাইট প্রোটেক্ট করা। বাংলাদেশ প্রসঙ্গে তারা বলছেন যে এখানে ক্রিমিনাল পারপেট্রেটার্স অফ সাচ অ্যাক্টস, মানে এখানে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে ক্রিমিনাল মানে কাজ করছে, ক্রিমিনালি এই কাজগুলো করছে, এরকম লোকজন এসে এইরকম করছে, সেটার সাথে একটা প্যারালাল টানার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশকে মনোযোগ দিতে বলা হচ্ছে। আমরা যদি এভাবে ধরি, বাংলাদেশ সরকারের সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে যে অভিযোগ ভারত দীর্ঘদিন থেকে করছে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে, সেটায় তাদের মূল অভিযোগ হচ্ছে এই হামলাগুলো কমিউনাল ছিল। আমরা যে ডিবেটটা শুরু থেকে করেছি, আবার একটু টেনে বলি, সেটা হচ্ছে আমরা বলেছি হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে এবং এগুলো আসলে আওয়ামী লীগ হিসাবে হয়েছে, আওয়ামী লীগ হিসাবে তাদের উপরে হামলা হয়েছে, যেমন মুসলিম আওয়ামী লীগদের উপরে হয়েছে। আমরা কোনো হামলাকে সমর্থন করি না, মানে আওয়ামী লীগ করে বলে কোনো হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান কারো উপরে হামলা হতে পারে না। আমি অন্তত এই কথা জোর গলায় বলতে পারি, কারণ আমি প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে কথা বলেছি। আমি এটাকে জায়েজ করছি না, কিন্তু ডিসইনফরমেশন যাতে না হয়,
কোনো কমিউনাল কারণে খুব অল্প হাতে গোনা দু একটা হতে হয়েছিল, কমিউনাল কারণে হোক পলিটিক্যাল কারণে হোক, কোনো হামলা আসলে হওয়া উচিত হতো না। কিন্তু ভারত এটাকে এভাবে ফ্রেম করার চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে। আচ্ছা, ওটা যদি হয়ও, কিছু ব্যক্তি এটা করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সরকার এটা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে না। সরকারের যুক্তি ছিল, সরকারের পুলিশ এবং প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি ছিল, এসব নানান কারণ ছিল, যুক্তি ছিল। কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে সরকার ইনভলভড, সরকার গিয়ে এগুলো করছে, এইরকম অভিযোগ অন্তত আমাদের দেশের বাইরে কোথা থেকে কেউ করে নাই। ভারত এখানে ব্যক্তিকে ব্লেম করছে, কিছু ব্যক্তি গিয়ে এই ধরনের কাজ করছে, আর ভারত বলছে আমরা প্যারালাল টানছি। সরি, ভারতের কাছে আমরা ক্লিয়ারলি বলতে চাই, ভারতকে আমরা প্যারালাল হিসাবে টানি না। বাংলাদেশে যদি কিছু কমিউনাল হামলা হয়েও থাকে সেটা ব্যক্তি করেছে, এবং আমাদের রাষ্ট্রকে আমরা, সরকারকে আমরা জবাবদিহির মুখে আনতে চাইছি যে সরকার এগুলো ঠেকাতে হবে, সরকার এগুলো ঠেকাতে হবে এবং তাকে ওই ব্যর্থতা দিই। আর ভারতে এমন একটা সরকার ক্ষমতায় আছে যে সরকারটা রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন চালাচ্ছে, ওটাই তাদের রাজনীতি। তাদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস এবং তাদের এখন যারা ক্ষমতায় আছেন, তারা আদতে সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে তাদের রাজনীতিই হচ্ছে হিন্দুরা অন্য সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চালাবে। গত নির্বাচনের সময় অন্য নেতাদের কথা বাদ দেই, মোদির স্পিচে হেট স্পিচ গুনে গুনে দেখিয়েছিল তার স্পিচে কি পরিমাণ মাইনরিটি, বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে হেট স্পিচ আছে। যে দলটার রাজনীতি দাঁড়িয়ে আছে ঘৃণার উপরে ভিত্তি করে, যে দলটা ক্ষমতায় আসে সংখ্যালঘুদেরকে নিপীড়ন করার মাধ্যমে, ক্ষমতা ধরে রাখে সংখ্যালঘুদের নিপীড়ন করার মাধ্যমে, তার মুখে এই আলাপ, দ্যাটস ফানি, রিয়েলি ফানি। সুতরাং বাংলাদেশ প্যারালাল টানছে না, ভারতের প্যারালাল টানা আসলে নাৎসি জার্মানি। ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে একটি গুজব রীতিমতো ভাইরাল হয়েছে। সেটি হলো শেখ হাসিনা অসুস্থ, তিনি সিঙ্গাপুরে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য, এবং শেখ হাসিনার একটি ছবি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। স্পষ্ট থেকে বোঝা যায় যে এটি এআই দ্বারা তৈরি করা নকল ছবি। তো সেই ছবিকে কেন্দ্র করে বলার চেষ্টা করছে যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এই প্রচার করে একদল লোক রীতিমতো আনন্দে উৎসবে মেতে উঠেছেন। অন্য যে গ্রুপটি, তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যে সিঙ্গাপুরে এসেছে, তিনি ভারতীয় পাসপোর্টে এসেছেন, এত খারাপ যে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে তিনি ভারতে গিয়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এবং একটা গ্রুপ অনেক আগের থেকে তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে যে শেখ হাসিনা এখন আর মুসলমান নেই, তিনি হিন্দু হয়ে গেছেন। তো এই প্রচারণাটা এত বেশি মাত্রায় চলছে, এবং যেটার এগেনস্টে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো দায়িত্ববান ব্যক্তি কোনো বক্তব্য দেননি। এবং আমি আজকের এই দিনে যে ভিডিওটি করছি, অর্থাৎ এই গুজব শুরু হওয়ার পর থেকে আমরা শেখ হাসিনার পক্ষ থেকে কোনো অডিও বার্তা শুনিনি। ফলে এটা ধুমায়িত হচ্ছে, এবং এটার আদৌ কি বাস্তব ভিত্তি আছে কি নেই সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে শেখ হাসিনাকে নিয়ে একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে, পক্ষে এবং বিপক্ষে। এক, দুই নম্বর হলো যে শেখ হাসিনাকে মৃত দেখার জন্য যেভাবে এক পক্ষ মানে রীতিমতো চোখে টর্চ লাইট লাগিয়ে তারা তাকিয়ে আছে যে কখন তার মৃত্যুর সংবাদটা আসবে, আবার অন্য পক্ষ তার সুস্থ থাকা, তার বেঁচে থাকা এবং তার ফিরে আসা নিয়ে ভীষণ রকম আশাবাদী, এবং তারা শেখ হাসিনার যে কোনো অধঃপতন, যে কোনো রোগাক্রান্ত হওয়ার খবর কিংবা তার অবর্তমানে দল কিভাবে চলবে এই কথাগুলো অনেকে কল্পনাই করতে পারছেন না। তো সেই জায়গাতে আসলে তিনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে খোলামেলা আলাপ আলোচনা করার সময় এসেছে। আমরা যদি শেখ হাসিনার পরিণতিটি বাস্তবে দেখার চেষ্টা করি, তাহলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারবো, দ্য রিয়াল ফ্যাক্ট। তিনি কথা বলছেন, এখন সেই কথাগুলো তাকে দিয়ে বলানো হচ্ছে বা তিনি বলছেন, এটা হতে পারে, এটা এআই প্রযুক্তি নির্ভর হতে পারে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রঙের একটা ডিজাইন হতে পারে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শান্ত রাখার জন্য, উজ্জীবিত রাখার জন্য, আর আওয়ামী বিরোধী শক্তিকে রীতিমতো উত্তেজিত করার জন্য এই কাজটি ভারতীয় গোয়েন্দা সংস্থা করতে পারে শেখ হাসিনার মাধ্যমে সরাসরি, অথবা শেখ হাসিনার ভয়েসকে প্রযুক্তির মাধ্যমে এআই দিয়ে ব্যবহার করে দেখা গেল যে তারা যে ওয়েবিনার মিটিংগুলো করছে, সেই মিটিংগুলো সেখানে শেখ হাসিনার কণ্ঠ ব্যবহার করা হচ্ছে, ভয়েস ব্যবহার করা হচ্ছে হুবহু, কিন্তু শেখ হাসিনা নন। এটি হতে পারে। এখন দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমার সিক্স সেন্স বলছে ভারতের মাটিতে তিনি
অনেকটা কার্যত নজরবন্দি অবস্থায় রয়েছেন। আমরা শুনেছিলাম যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসা নেওয়ার জন্য বা যে কোনো কাজে অনেক দেশে বা দেশের বাইরে যেতে পারেন। আমরা জানি যে তিনি ধর্মপরায়ণা, তার যদি সে ধরনের ট্রাভেল পাস থাকতো বা শরীর স্বাস্থ্য সুস্থ থাকতো, তিনি একবারের জন্য হলেও মক্কা মদিনা ঘুরে আসতেন। এর কারণ হলো শেষ দিকে বাদশাহ সালমানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্কটি এখন পর্যন্ত রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান তিনি শেখ হাসিনার জমানাতে সরাসরি বাংলাদেশে আসার জন্য একটা প্ল্যান করেছিলেন এবং এটা হতো একটা ঐতিহাসিক সফর। তো এই যে সৌদি যুবরাজের সঙ্গে তার যে সম্পর্কটি রয়েছে, এটাকে ভিত্তি করে তিনি মক্কা মদিনাতে তিনি যেতে পারতেন। এক, দুই নম্বর হলো যে তিনি যদি ফ্রি থাকতেন তাহলে আমরা পুতুলের অনেক ভিডিও দেখি, WSCর অনেক ভিডিও দেখি, এমনকি তিনি যে জিম করেন, কথা বলেন, সেগুলো আমরা দেখি, কিন্তু তার মায়ের সঙ্গে তার একটা স্টিল ছবি আমরা আগস্ট মাসের 5 তারিখ পরে আর দেখিনি। কোনো ডায়ালগ না, কোনো কথা না, কোনো দেখা সাক্ষাৎ নেই। এমনকি এত লোকের সঙ্গে শেখ হাসিনা কথা বলেন এবং সেগুলো ভাইরাল হয়, কিন্তু শেখ রেহানার সঙ্গে তার কথা, জয়ের সঙ্গে তার কথা, পুতুলের সঙ্গে তার কথা ওভার টেলিফোনে কেন হয় না? কাজেই তিনি যে অবমুক্ত নন, মুক্ত নন, বা তিনি যে ভারতের ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে যে তিনি চলতে বাধ্য হচ্ছে না, সেটা আমরা বলতে পারবো না। আর আমার ব্যক্তিগত যে আশঙ্কা, সেই আশঙ্কাটি হলো যে শেখ হাসিনা পরিপূর্ণভাবে তার ক্ষমতাকালীন সময় ভারতের নিয়ন্ত্রণে ছিলেন না। তিনি মনে করতেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি মনে করতেন তার বাবাই স্বাধীনতার অভিসংবাদিত নেতা, আওয়ামী লীগ না হলে, তার বাবা না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না, এবং তার মনের মধ্যে একটা এলিট ভাব ছিল। অন্যদিকে ভারতের যারা উত্তরপাড়ার লোক কিংবা যেটাকে সাউথ ব্লকের লোক বলা হয়, দক্ষিণ ব্লকের লোক বলা হয়, তারা সবাই মনে করতেন যে ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং মিলিটারি হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ কখনো স্বাধীনতা লাভ করতে পারত না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। এবং তারা এও মনে করতেন যে তারা সেই 2009 থেকে একেবারে সেই শেষ দিন পর্যন্ত তারাই শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে এবং এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে ভারত ছাড়া আওয়ামী লীগের কোনো গত্যন্তর নেই। কিন্তু শেখ হাসিনা এই জিনিসটি মানতে চাইতেন না, তিনি নিজের পায়ে দাঁড়াতে চাইতেন, তিনি অবাধ্য হতে চাইতেন, তিনি বাঙালি জাতীয়তাবোধ দেখাতে চাইতেন। এমনকি নরেন্দ্র মোদীকে অস্বীকার করে তুড়ি মেরে তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক রেখে মমতা ব্যানার্জির সাথে বন্ধুত্ব করে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার মতো করে একটি রাজনৈতিক প্রভুত্ব বা মুর্শিদকুলি খানের মতো, আলিবর্দী খানের মতো একটি রাজনৈতিক প্রভুত্ব তিনি অর্জন করার চেষ্টা করেছিলেন। ফলে তার জমানাতে বাংলাদেশের পাশাপাশি আসামের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল, মানে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, ত্রিপুরার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, যেটি জনাব নরেন্দ্র মোদী এবং জনাব অমিত শাহ তারা ভালোভাবে নেননি। ফলে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল তাদের, তারা সুযোগ খুঁজেছে এবং সেই সুযোগটি এখন তারা পেয়ে গেছে। ফলে শেখ হাসিনাকে দুর্বল করা মানসিকভাবে, শারীরিকভাবে, খাদ্য দ্বারা, ওষুধপত্র দ্বারা, বিষ দ্বারা, তারপরে পরিবেশ দ্বারা, প্রতিবেশ দ্বারা, এটি রাজনীতির অনেক পুরনো কৌশল। মুঘল আমল থেকে, তারও আগের থেকে এরকম অবাধ্য বড় বড় শাসকদেরকে ধরে এনে দিল্লিতে নজরবন্দি করে রাখা হতো। অনেক সময় গোয়ালিয়র দুর্গে, কুখ্যাত গোয়ালিয়র দুর্গে তাদেরকে বছর পর বছর আটকে রাখা হতো এবং তাদেরকে সেই মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিল্লির মানে অনুগত করতে বাধ্য করা হতো, অথবা তাদেরকে ধরাধাম থেকে তারা ওই জেলখানাতেই মরে যেতেন। কৌশলগত কারণে দিল্লি তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারেননি। এটা সমগ্র ভারতবর্ষে যেমন শিবাজী রাওকে গ্রেপ্তার করে অনেকদিন আওরঙ্গজেব আটকে রেখেছিলেন, তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, কিন্তু এটা হিন্দুইজম, হিন্দু কমিউনিটির উপর ভীষণ রকম একটা দেখতে বলা হয় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতো। তো এই কারণে শিবাজীকে জামাই আদরে তিনি বন্দী করে রাখতে বাধ্য হয়েছিলেন আগ্রার দুর্গে। তো একইভাবে শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে প্ল্যান ABCD, সেই প্ল্যানের মধ্যে তার যে একটা তেজি ভাব রয়েছে, সেই তেজি ভাবটিকে নিষ্প্রাণ করার জন্য, তাকে নিষ্প্রভ করার জন্য যদি কোনো ওষুধ প্রয়োগ করা হয়, আমি অবাক হব না। এটি ভারতের চাণক্য নীতিতে রয়েছে। এবং তাকে যদি মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় এবং তাকে যদি ওই অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তার কোনো কার্যকারিতা থাকবে না। আপনি চিন্তা করুন যে জেলে যাওয়ার আগে, শেখ হাসিনার জমানাতে জেলে যাওয়ার আগে বেগম জিয়ার যে শক্তিমত্তা, তার যে সাহস, তার যে কথা বলার দৃঢ়তা, তার যে রাগ, তার যে ক্রোধ, সব মিলিয়ে তিনি এক অনন্যা রমণী ছিলেন।
জেল থেকে বের হওয়ার পর আপনি দেখেছেন যে কিভাবে নিশ্চুপ হয়ে গেছে। এগুলো জেল। এখন যে কাজ শেখ হাসিনা করেছেন তার সবগুলোই কড়াই গন্ডায় প্রকৃতি তাকে ফেরত দেবে। তিনি বেগম জিয়ার বাড়ি ভেঙেছেন, অনেকের বাড়ি ভেঙেছেন, তিনি অনেকে অপমান করেছেন, অনেককে ছোট করেছেন, তার জমানাতে জেলখানার ভিতরে অনেক কিছু হয়েছে। এটা সুদে আসলে তিনি এবং তার লোকজনের উপর প্রয়োগ হবে, এটাই প্রকৃতির নিয়ম। এবং সেই নিয়মের যে গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটির দুটো দিক হতে পারে। প্রথমত হলো যে তার যে নির্মম পরিণতি, সেই নির্মম পরিণতি খুব দ্রুত ঘটবে। কারণ আল্লাহ যখন কোনো একটা জিনিস ঘটাতে চান তখন মানুষের মুখ দিয়ে সেটি বের করে নিয়ে আসেন। অতীতে যে জিনিসগুলি মানুষের মুখ দিয়ে বের হয়ে গেছে, এটিএম শামসুজ্জামান মারা গেছেন, নায়ক ফারুক মারা গেছেন, এরকম তাদের মৃত্যুর অনেক আগে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়েছে। আলটিমেটলি তারা আর বাঁচতে পারেননি, এরকম ঘটনা ঘটে। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাঁচাতে চান, তবুও দেখা গেল যে তাদেরকে কেন্দ্র করে অনেক সময় মানুষের মিথ্যা অভিশাপ এসে যায়। শেখ হাসিনার ক্ষেত্রেই ধরেন, আমরা অনেকেই আমাদের দেশের যারা ইউটিউব করেন দেশের বাইরে থেকে মূলত, তারা শেখ হাসিনার ক্ষমতার সময় অনেক বড় বড় অধ্যাপক, অনেক নামকরা ব্যক্তিত্ব, তারা বয়স হয়ে গেছেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি, তারা বলেছেন যে শেখ হাসিনার ক্যান্সার হয়েছে, তিনি 3rd স্টেজে আছেন, হয়তো মাসখানেকের মধ্যে মারা যাবেন। কিন্তু আমরা দেখলাম যে সেই ঘটনার পরে শেখ হাসিনার আয়ু বেড়ে গেছে, তার যৌবন বেড়ে গেছে, তার চেহারা আরো সুন্দর হয়ে গেছেন এবং তিনি আরো যাকে বলা হয় শক্তিমত্তা অর্জন করেছেন। এর কারণ হলো এই সকল কথার ফলে শেখ হাসিনার যারা অসংখ্য ভক্ত রয়েছেন তারা জায়নামাজে বসে কান্নাকাটি করে তার জন্য এমন দোয়া করেন যে তার উপর যদি কোনো বালা মুসিবত এসেও থাকে সেটা রিভার্স হয়ে যায়। আবার এই যে দেখেন শেখ হাসিনা ভারতে বসে যে সকল কথাবার্তা বলছেন, যেগুলো আমার কাছে মনে হয় অনেক শানিত, অনেক পরিশীলিত, অনেক সাহসী এবং দৃঢ়তার সঙ্গে তিনি কথাগুলো বলছেন। যেখানে ভারতে পালিয়ে যাওয়ার পরে তার জ্বর হবে, তার নিউমোনিয়া হবে, ব্রঙ্কাইটিস হবে, ডায়াবেটিস হবে, তার চোখের সমস্যা বাড়বে, তার কানের সমস্যা দীর্ঘদিন যেটা ছিল তিনি একেবারে দোকানে শুনবেন না এবং তার কথাবার্তা এলোমেলো হয়ে যাবে। কান বন্ধ হয়ে গেলে মানুষের কিন্তু এলোমেলো হয়ে যায়, ব্যালেন্স থাকে না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তিনি ভারতে যাওয়ার পর থেকে যে সকল অডিও বার্তা দিয়েছেন, টেলিফোনে কথা বলেছেন, ভার্চুয়াল যে বৈঠকগুলো করেছেন, বিগত বৈঠকের চেয়ে পরবর্তী বৈঠকটি সবসময় স্মার্ট হয়েছে এবং সর্বশেষ তিনি যে কথাগুলো বলেছেন সব কথাগুলো তার সুন্দর হয়েছে। এরকম অবস্থা। এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? এর কারণ হলো যে শেখ হাসিনার জন্য তার যারা আপনজন, যাদের জীবন মরণ সমস্যায় পড়েছে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেভাবে বদদোয়া করছে, আবার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দোয়া করছে। এই দোয়া এবং বদদোয়া ঝুলতে থাকে, আসমানে ঝুলতে থাকে এবং এইগুলোর কারণে মারিফতের জগতে অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায়। অনেক অলি আল্লাহ ডাকাতে পরিণত হয়ে যান, অনেক ডাকাত অলি আল্লাহ হয়ে যান এই মানুষের দোয়ার কারণে। এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যে গুজব হচ্ছে, সেই গুজবে ভালো হতে পারে, যেটা আমি বললাম, মন্দ হতে পারে। প্রকৃতিতে এই ঘটনা ঘটছে এবং এটারই একটা ইঙ্গিত। আর যখনই কোনো একজন মানুষকে নিয়ে এভাবে আলোচনা হয়, সমালোচনা হয়, যেমন আমি যে এখন ইউটিউবে আলোচনা করছি, বাংলাদেশে শেখ হাসিনা সম্পর্কে কথা শোনার জন্য দর্শকরা রয়েছেন, তার মঙ্গলার্থী রয়েছেন, শুভার্থী রয়েছেন, একই সঙ্গে তার মৃত্যু সংবাদ শোনার জন্য উদ্গ্রীব লোক সংখ্যা রয়েছেন বলেই তো আমরা কথা বলছি। ইট মিনস তিনি এখনো মূল্যহীন হয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।